So same of same level of different combinations of commodities or two combinations of goods plus of same. আমরা প্রপার্টিজ এর কথা বলছি চারটা বেসিক প্রপার্টিজ আমরা এখানে দেখছি সেগুলো খুব সিম্পল যে এর মধ্যে যেমন এখানে আছে এটা আমরা প্রথমে লিখছি আইসি 1 তাহলে এখানে হচ্ছে এই যে লিখছিলাম এখানে বি এখানে 13 এখানে 8 লিখছি তখন এখানে 20 বাই এটা হবে না আজকে চেঞ্জ হয়ে গেছে এটা 5 এটা 12 এটা হচ্ছে 8 তো এখানে দেখি যে দূরত্ব হচ্ছে আমরা মানগুলো প্লট করার সময় সেভাবে লিখেছি কাছে কাছে কি তাহলে প্রথমটা হচ্ছে হায়ার ডিফারেন্স কার এর মানে কি এটা IC2 এটা কি দেখায় x এবং y দুটো কোঅর্ডিনেট একসাথে রেখে এই দেখো মানে এটা একটা পয়েন্টে দুটো জিনিস দেখায় একটা হচ্ছে হয় একটা ফিক্সড আর একটা বেশি কমোডিটি অথবা বান্ডেল একটা বান্ডেল হচ্ছে সেম অথবা একটা কমোডিটি ফিক্সড পরিমাণ আর ওয়াই কমোডিটি পরিমাণ বেশি অথবা দুটোর বেশি যেমন এই যে 12 যে ইউনিটটা আছে সেটা y হচ্ছে ফিক্সড মানতে কিন্তু x হচ্ছে 22 তে এই পয়েন্টে কি লেখা আছে সি পয়েন্ট y কমোডিটির পরিমাণ সেম আছে এই যে সি পয়েন্ট কিন্তু x এর হচ্ছে আগে ছিল 8 এখন হচ্ছে 22 অথবা দুটোই বেশি লেখা এখন দুটোই বেশি লেখা আছে এই থেকে নতুন যে পয়েন্ট আছে b সেখানে দুটোই বেশি তাহলে এর মানে হচ্ছে হায়ার ডিফারেন্স কাজ ফলোস হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন হায়ার ডিগ্রি অথবা সেখানে এখানে যা লেখা আছে সেটা একটু শুধু এখানে যেটা লেখা আছে সেটা হলো যেহেতু হায়ার ডিগ্রি লেখা হায়ার স্যাটিসফ্যাকশন লেখা তাহলে কনজিউমার definitely prefer the higher one. So higher indifference curves are preferred to lower ones. Although higher indifference curve shows higher activity, higher level of satisfaction. Right. So এটা হচ্ছে একটা properties. Second হচ্ছে indifference curve are downward sloping. আমরা যখন পজিটিভ নেগেটিভ স্লোপ বলেছি তাহলে এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। যদি এটা সমান রেখা না এটা হচ্ছে একটু এরকম রেখা অর্ধচন্দ্র টাইপের কিন্তু এটা হচ্ছে ডিমিনিশিং বা এটা নেগেটিভ স্লোপের রেখা যেটাকে এখানে বলা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং এর মানে কি ইনডিফারেন্স কার্ভ আর ডাউনওয়ার্ড স্লোপিং এর মানে হচ্ছে একটা ভেরিয়েবল মান কমলে আরেকটা ভেরিয়েবল মান বাড়ে তার মানে ইনডিফারেন্স কার্ভে থাকা অবস্থায় যদি আমরা মুভমেন্ট করি এক বিন্দু থেকে অপর বিন্দুতে তাহলে একটা পরিমাণ যদি বাড়ে তাহলে কমে যায় যার কারণে সেখানে বলা হচ্ছে
তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত অবশ্যই বেশি বস্তু করবে। এখানে এই যে 10 ঠিক আছে, x ঠিক আছে করা লাগবে, কিন্তু এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দু দেখাচ্ছে y বেশি। তাহলে কনজিউমার যদি বলা কি করে দিবে, সে উপরে দিবে। তাহলে এটা জোহা দিয়ে দিবে না, তার তোমারটা জোহা দিবে না। সেজন্য এই ডিফারেন্সটা do not cross এই প্রপার্টিটা এসেছে। তাহলে ক্রস করলে সেখানে যে ভাইব্রেশন হয় সেটা হচ্ছে ইন্টার ভাইব্রেশন এন্ড ভাইব্রেশন। the higher the difference का ব্রেকফাস্ট লোয়ার ওয়ান, এই যে প্রথম প্রপার্টি আছে সেটা ভাইব্রেশন হয়। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 3। সো এটাতে বলা হচ্ছে এই ডিফারেন্সটা both to the origin or complex to the origin আর বোর্ড ইন ওয়ান। এই যে বোর্ড মানে যেটা আমরা অর্ধচন্দ্র বলছি এটা এরকম না, বরং সেটা হচ্ছে বাঁকানো। এটাকে বলা হয় কনভেক্স। তোমরা যারা সায়েন্স পড়ছো তারা হয়তো নাম শুনেছো কনভেক্স টু অরিজিন। এটা অরিজিন তার সাথে বাংলাদেশের গোলাপ আকৃতির কিছু একটা। সো এটা হচ্ছে x, এটা হচ্ছে y। সেই হচ্ছে এই ডিফারেন্সটা আমরা এরকম না, সাধারণত দেখা না, বরং সেটা both inward or convex, both to the convex, sorry, both to the origin, convex to the origin. তাহলে এর মানে হচ্ছে এটার মানে আমরা বলেছি সেটা হচ্ছে এর মানে হচ্ছে একটা মান যদি একটা মান একটা ভোগ যদি বাড়ানো হয় আর একটা ভোগ কমে যাচ্ছে, এখানে কিন্তু সেলের লাইন আমরা বলছি এটা কনজাম্পশনের কনজিউমার কনজাম্পশন, তাহলে একটা কনজাম্পশন যদি বাড়ানো হয় আর একটা কনজাম্পশন কমে, এর মানে হচ্ছে কিন্তু এর মানেও তা কিন্তু বোর্ড সেটা আরেকটা কিছু মিন করে। কি মিন করে সেটা হচ্ছে যেমন আমরা আরেকটা বড় করে যদি সেটা ড্র করি, যেমন এই একটা পয়েন্ট আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই স্কেলিং ডিফারেন্স আমরা মানে এইদিকে ডিসটেন্স গুলো ঠিক রাখার চেষ্টা করছি না। তাহলে আমরা এদিকে ডিসটেন্স গুলো ঠিক রাখার চেষ্টা করছি যাতে করে এটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা যখন a b c d এই যে কম্বিনেশনস আছে বা কম্বিনেশনস অফ বান্ডলস আছে, প্রথমে যদি আমরা a বিন্দু থাকি এখানে আমরা চাইলে শুধু নিউমেরিক্যাল নোটেশন দিতে পারি, চাইলে আমরা জিওমেট্রিক নোটেশন দিতে পারি। যেমন এখানে আমরা অনেক সময় লিখি যে y1 y2 y3 y4, এখানে যেহেতু y আছে আর এখানে x1 x2 যে যেভাবে লিখে কোনো সমস্যা না, নিউমেরিক্যাল নোটেশন দিলে অসুবিধা নেই, x4। তাহলে আমরা যদি a থেকে b তে আসি তাহলে y1 থেকে y2 তে সেখানে y এর ভোগের পরিমাণ কমে যাচ্ছে আর x এর ভোগের পরিমাণ বাড়ছে x1 থেকে x2। Here x1 x2 is less than y1 y2। তাহলে সেজন্য এটা যদি হয় একটা যখন যে হারে আমি ছেড়ে দিচ্ছি, একটা যে হারে ছেড়ে দিচ্ছি কোনটা এটা অর্থাৎ স্যাক্রিফাইস করছি y, কোনটা যে হারে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ছোট। তাহলে একটা ছেড়ে দিচ্ছি বেশি হারে, কোনটা পাচ্ছি কম হারে, এর জন্য সেটা ব্যাপারটা আসলে মানে ইনওয়ার্ড হয়ে যাচ্ছে, ফোর হয়ে যাচ্ছে। আর যদি সমান হতো তাহলে সরল রাখতে হতো। একইভাবে
convex to the origin এই যে রেটের কথা বলছি এই রেটের নামটা হচ্ছে s x y marginal rate of substitution এই রেটটাকে বলা হয় যে রেটের কথা বলছি সেটাকে বলা হয় MRS marginal rate of substitution between x and y quantities তাহলে MRS আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখো যে রেট এখানে MRS টা কি যে রেটের কথা বলছি একটা ছেড়ে দিচ্ছি আর একটা যুক্ত করছি আমি মানে হচ্ছে কনজিউমার একটা ছেড়ে দিচ্ছি একটা যুক্ত করছি একটা অংশ সেটা একটা কোয়ান্টিটি ছেড়ে দিচ্ছি আর একটা কোয়ান্টিটি যুক্ত করছি কনজিউমার তাহলে এই যে একটা যুক্ত করা একটা ছেড়ে দেয়া the rate at which consumer substitutes x for y is called marginal rate of substitution যেখানে ভোক্তা y কে x দ্বারা সাবস্টিটিউট করছে সেই রেটটাকে বলা হয় marginal rate of substitution আমরা দেখতে পেয়েছি এই রেটটা ফিক্সড না তাহলে এখানে MRS হচ্ছে আমরা বলছি the rate at which marginal rate of substitution between x and y তাহলে এখানে MRS হচ্ছে সেখানে কি দেখলাম না যেমন এখানে a থেকে b পর MRS কিন্তু একটা পয়েন্টে বের করা যায় না MRS হচ্ছে দুটো পয়েন্ট লাগবে তাহলে a to b আমরা যদি বের করি a to b MRS যদি বের করি তাহলে সেটা কতটা লিখছি তাই উপরে হচ্ছে তোমরা যখন ঢাল আঁকো তখন আমরা বলেছি ঢাল সমান এই y ডিভাইড বাই এই x এটাই হচ্ছে MRS তার মানে হচ্ছে এই ডিফারেন্স কার্ভের ঢালকে বলা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ডিফারেন্স কার্ভের যে স্লোপ এটাকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন তাহলে আমরা এখন যে এটা ছেড়ে দিচ্ছি এটা যুক্ত করছি এটা ছেড়ে দিচ্ছি এটা যুক্ত করছি এই জিনিসটা কি আছে এটাই হচ্ছে ডিফারেন্স কার্ভের স্লোপ স্লোপ মানে হচ্ছে MRS তাহলে স্লোপের ডেফিনিশন কি চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x তাহলে আমরা MRS এর ডেফিনিশন দেখি সেটা নিতে হয় কত y1 to y2 আর চেঞ্জ ইন x কত তাহলে এটা হচ্ছে আমরা আগে যে বের করেছি এটা এই ডিসটেন্সটা চেঞ্জ x1 ডিভাইডেড বাই x2 তাহলে এটা হচ্ছে ফর एग्जांपल আমরা c2 রিজাল্ট জানবে MRS তাহলে c2 দেখে আমরা এই যে লিখি আমরা এখানে c2b MRS এর নিয়ম হচ্ছে y3 to y4 এই যে y3 y4 আর এটা হচ্ছে কত x3 x4 দেখো ঢাল হচ্ছে রাইজ দ্য রেট অফ রাইজ দ্য হার্ট অফ চেঞ্জ ইন y ডিভাইডেড চেঞ্জ ইন x এখানে যে ঢাল আমরা বের করছি দেখো এটা হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি এই যে এই অংশটা হচ্ছে আমরা মাইনাস করছি আর এই অংশটা যুক্ত হচ্ছে তাহলে এটা আগে মাইনাস হবে এটা আগে প্লাস সেম এখানে এটা মাইনাস দুই টোটাল এখানে লিখতে এটা বেশি ইম্পর্টেন্ট এখানে প্লাস মাইনাস এটা আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ স্লোপ সেটা আগে বলছি আমরা সো দেখো এখানে এই ভ্যালুটা বড় না এই ভ্যালুটা বড় এখানে এই ভ্যালু বড় না এই ভ্যালু মানে c থেকে d তে বা এখানে b তে কোন ভ্যালুটা বড় তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বড় যার মানে ডিনোমিনেটর যদি বড় হয় তাহলে টোটাল মানটা ছোট হয়ে যাবে মানে আমরা বলি না যে এটা ফল না ফল যদি বড় হয় তাহলে এই টোটাল যে ফ্যাক্টরের মান যার মানে আমরা বলতে চাচ্ছি MRS ক্রমশ ডিমিনিশিং এটি হচ্ছে মেইন প্রপার্টি তাহলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ডিমিনিশিং অথবা ডিক্রিজিং এই প্রপার্টিটা আমরা দেখানোর জন্য এত কিছু ডিটেইল দেখেছি তুমি বলতে হবে এত ডিটেইল পাবে না যেটা বলো ডাইমেনশন মনে আছে ডিটেইল নাই কিন্তু পরীক্ষায় এত ডিটেইল দেখতে হবে না কিন্তু তোমরা এটা বুঝতে পারছো যে আমি ভিডিও লিখেছি তাহলে এই হচ্ছে এখানে নাম্বার 3 প্রপার্টি নাম্বার 3 যেটা হচ্ছে ইনফারেন্স কার্ভ ইজ কনভেক্স to the origin কেন origin এর কারণ হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন
সেটা আসলে ডিমিনিশিং ক্যাপাসিটি সেজন্য আর মার্জিনাল সাবস্টিটিউশন ফর ডিক্রিজিং সেটা হচ্ছে স্লো ইনফ্লুয়েন্স কার্ভ যেটা একটা কম্পোনেন্ট থেকে কম্পোনেন্ট ক্রমশ বেশি হারে সেখানে যুক্ত হচ্ছে সেজন্য এখন সেগুলো কারণ আছে সেগুলো আমরা পাঠতে যাচ্ছি না আর ওই যে কনসেপ্ট এখানে এসেছে একটা ক্লাসে যখন বেশি পরিমাণ যখন এখান থেকে এখানে কেন এটা কনভার্ট করছে এটা বেশি কেন পাচ্ছে এটা মার্জিনাল ইকুইলিটি সেখান থেকে এসেছে এগুলো দরকার নেই কারণ এটার কাছে যখন কোনো দ্রব্য বেশি থাকে মার্জিনাল ইকুইলিটি কমে যায় আর যদি কম থাকে সেটা বেড়ে যায় সেগুলো আছে এক্সপ্লেনেশন প্রয়োজন নেই কি রে বুঝতে পারছি দাঁড়া আরে স্যার এমনি বলতেছে দাঁড়াতে হবে না বসো বসো একটু কঠিন লাগতেছে স্যার আরে পড়াই টড়াই বলে এগুলো আসবে না প্রশ্নের জন্য সিডিটা পাঠাবে এটা কি 1 মাস 2 মাস 4 মাস পরে আমার কি আমরা এটা কম্পিউটার লিখবেন আর ডিক্সের মধ্যে থাকবে আমি নোট করে নেব স্যার আমি করিয়ে দিচ্ছি যখন প্রশ্ন যখন লিখব আমি তো মানুষ প্রশ্ন যখন লিখব আমার মাথায় যেটা আসে সেটা আমার এখানে তোমার যা আছে সেটা আপনারা নোট করবেন যে তোমাকে কি প্রশ্ন আছে নাই যখন প্রশ্ন করব আমি সিলেবাস দেখব আমার কাছে মনে হচ্ছে আমি এটা থেকে এইভাবে পড়িয়েছি বা এটা এইভাবে পড়িয়েছি বা এটা এইভাবে পড়িয়েছি তো তখন আমার মাথায় কিছু যেটা আসবে সেটা মধ্যে আমি লিখব কি আর সেটা এখানে একটা আসছে তখন আরেকটা এটা তো আপনি নিশ্চিত না স্যার এটা টেম একদম শুধু একদম বলছি যে এটা হচ্ছে মনে করো এই এবার কিভাবে লিখতে এক্সাম সার্ভে মানে কি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো বা লিখো তো এখন এটা একটা বিশাল বড় হয়ে যায় তো তোমাদের প্রজেক্ট মার্কসে মনে হচ্ছে সারা নাকি কত একটা কোশ্চেন মার্কস কত 10 তো 50 মার্কস যদি 10 করে দাও তাহলে একটা বড় প্রশ্ন আছে শুনলেই তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটু স্পিড দিতে হবে স্পিড মানে হচ্ছে কি যে এই প্রপার্টিসটা আলোচনা করা হবে তখন তুমি এটা আলোচনা করলে এটা দুই নম্বর 4 নম্বর নিচে কথা স্যার এখনো বলছেন মেয়ের আলোচনা করে নাই এই স্যার এখন বলছেন মেয়ের আলোচনা করে নাই কোয়াড্রেটিক হতে পারে লিনিয়ার হতে পারে তাহলে আমরা
আর x হচ্ছে ভেরিয়েবল y হচ্ছে ভেরিয়েবল তখন x এবং y এর x y আর এখানে হচ্ছে p হচ্ছে ভেরিয়েবল আর q হচ্ছে ভেরিয়েবল তাহলে স্লোপ আমরা পেয়ে গেছি আরটা হচ্ছে a এটা হচ্ছে ইন্টারসেপ্ট আমরা বলছি তাহলে এটা আমরা জেনারেল ফরম্যাটে স্টাইল লিখতে পারি সেটা এরকম u d equal to a minus dp এটা হচ্ছে জেনারেল ফর্ম চাইলে সেটা আমরা একটা নিউমেরিক্যাল ফর্মে লিখতে পারি মনে করো এটা হচ্ছে a minus 2p তাহলে এই 2 হচ্ছে স্লোপ এটা আমরা যেটা বললাম যে স্লোপের ডেফিনিশন কি change in y divided by change in x তাহলে এখানে স্লোপের ডেফিনিশন কি এখানে ডিপেন্ড করবে কোনটা প্রাইস লব ডিমান্ড আমরা কি বলছি if price rises quantity demand falls তাহলে ডিপেন্ড করবে কোনটা প্রাইস কোনটা আগে দিচ্ছি প্রাইস তাহলে এর মানে কি চেঞ্জ ইন p ডিভাইড বাই dv এটা হচ্ছে আসলে -2 তাহলে -2 হচ্ছে স্লোপ এই যে এটা মাইনাস আছে এজন্য স্লোপ দিকে গেছে আর এটা স্লোপ হচ্ছে -2 তার মানে এই যে এখানে যদি 2 হয় এটা হচ্ছে 1 তার মানে এটা হয় না এখানে 1 এটা 1 সেটা কারেন্ট কি হবে খারাপ হবে যদি এই ইকুয়েশনটা আমরা এই এই ইকুয়েশনটা যদি আমরা গ্রাফিক করে দেখাতে চাই তাহলে খারাপ হবে কারণ এটা যে দিচ্ছে এটা এখন দেখো এটা হচ্ছে 1 তারপর বেশি গেছে তো অসুবিধা নেই এটা 1 এটা 1 তাহলে এটা হচ্ছে কনসেপ্ট আমাদের যেটা পুরো বলা যেটা ম্যাথের বিষয় ম্যাথ করতে হলে কনসেপ্ট লাগবে তাহলে এটা হচ্ছে চাহিদা সমীকরণ তাহলে তুমি ইকুইলিব্রিয়াম যদি দেখাতে চাও ম্যাথ ইকুইলিব্রিয়াম যদি আমাদের মূল টার্গেট হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি এবং সেগুলোর মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেটা জানা গত ক্লাসে আমরা যেটা জেনেছি চাহিদা লেখা জানলাম সরবরাহ লেখা পেয়েছি ফাইনাল আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এবং সেখানে কনজিউমাররা কি প্রাইস দিচ্ছে প্রোডিউসাররা কি প্রাইস দিচ্ছে এগুলো এই বিষয়গুলো তাহলে এটা হচ্ছে একটা এই ডাটা সাথে আমাদের পরিচয় নাই আমাদের আলোচনা একটা আসবে বা সরবরাহ লেখা আসবে তার সরবরাহ লেখা শুরু হচ্ছে এরকম q = -c + dp এটা হচ্ছে জানা ইকুয়েশন এটা যে মধ্যে জানা ইকুয়েশন আছে এটা সরবরাহ লেখা একটা জানা ইকুয়েশন তাহলে এটাকে যদি আমরা নরমাল হাইপোথেটিক্যাল ভ্যালু q = -2 + dp তাহলে আমরা 4t লিখছি তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে 4 হচ্ছে নাও সরবরাহ এই যে লেখা লিখো 4 এটা একবারে পাস 4 আর ইন্টারসেপ্ট মানে হচ্ছে ডিভাইডেড আমরা বলিনি এখানে ডিভাইডেড ইন্টারসেপ্ট হচ্ছে 2 সরি a অথবা 10 এর মানে কি মানে ডিভাইডারটা যেই পয়েন্ট থেকে শুরু হবে লম্ব অক্ষে সেই দূরত্ব হবে 10 যার মানে এখানে এই দূরত্বটা হবে 10 সেটা আমরা কিভাবে বলবো যে p = যদি বসিয়ে দাও জাস্ট এই ইকুয়েশনে p = যদি বসাও এই ইকুয়েশনে p = যদি বসিয়ে q = কত এই ইকুয়েশনে p = যদি বসাও তাহলে p = যদি বসালে এখানে এইটা হচ্ছে কমপ্লিট এই দিন আসছে এটা হচ্ছে তাহলে এখানে p = যখন কত 0 এই কোয়ান্টিটি 0 আর q হচ্ছে 10 আর এখানে যদি আমরা একই সাথে এটাই যদি 0 বসাই এটা তখন আমরা এই মান পাবো এই যে q = 0 বসাই q 0 কোথায় এই পয়েন্ট এই যে এটা করো q = 0 বসাই তাহলে হচ্ছে 2p 10 = 2p তাহলে p = 5 তাহলে এটা হবে কত 5 এই মান পাবে 10 আমরা সবকিছু আমরা পেয়ে গেছি আর এখানে হচ্ছে তাহলে এখানে -2 হচ্ছে ইন্টারসেপ্ট মানে হচ্ছে যদি আমরা p = 0 বসাই q যে মান পাবো সেটা হচ্ছে -2
ইকুয়াল টু যা পাবো সেটা হচ্ছে 2 ডিভাইড বাই 4 দ্যাট ইজ 0.5 তো সেটা হবে এখানে এটার প্ল্যান তো এই হচ্ছে এখানে ইন্ডাকশন তো এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নেই তারপর আমরা বলছি আমাদের যেটা তোমাদের উপর ম্যাথ কথা সেটা কোনটাই প্রয়োজন ক্লাসকে হাসার জায়গা দুই যোগ করে দেন আবার ইকুইভ্যালেন্ট বের করতে হবে। আর গতবার কি বের করেছি যে ভ্যাট যখন ইম্পোজ করা হয়েছে ডিমান্ড কাট শিফট করেছে তো সবটাই কাট শিফট করেছে শিফট করার পরে আবার নতুন একটা ইকুইভ্যালেন্ট পাওয়া গেছে
এখন কোয়ান্টিটি মান যখন তখন হবে এখানে কিন্তু তখন বের করতে হবে x এর উপর আমরা কোয়ান্টিটি মান করেছি এই হচ্ছে ম্যাথ এখন তোমরা যদি বলো ঠিক আছে আমার মনে যদি বুঝে যায় দেখতে পারো এটা তো বেশি প্রয়োজনীয় কি প্রশ্ন করলি ভাই ভাই ওখানে প্রশ্ন কর ইমপ্যাক্ট হচ্ছে যার উপর ট্যাক্স আরোপ করা হয় তার উপর যে প্রাইমারি ভারের উপর সেটা করা হবে তার মানে যদি ফ্যাট হয় ফ্যাট কিন্তু আরোপ করা হয় সেলারের উপর তাহলে ইমপ্যাক্ট হচ্ছে সেলারের উপর আর ইনসিডেন্স হচ্ছে the burden which is really suffered by which party মানে হচ্ছে প্রকৃতপক্ষে যে গ্রুপটা ট্যাক্সটা বিয়ার করে সেটা হচ্ছে ইনসিডেন্স যারা ফ্যাট যদি হয় আসলে ফ্যাট ওরা দেয় না যে হচ্ছে কনজিউমার ইনসিডেন্স হচ্ছে কনজিউমার অন্য হচ্ছে ইফেক্ট ইনসিডেন্স আবার তো আমাদের মনে আসছে না এটা বাংলা মানে ইনসিডেন্স হচ্ছে চূড়ান্তভাবে যে করটা বিয়ার করে সেটা করা ট্যাক্স ইনসিডেন্স আর যেটা প্রাইমারি যার উপর করা হয় সেটা হচ্ছে ইমপ্যাক্ট যেমন কিছু ট্যাক্স আছে আমরা যখন পাবলিক ফাইন্যান্সের সময় পাই ওই ব্যাপারটা দেখি কিছু ট্যাক্স দিয়ে একটা ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডিএস ইনডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স তো এগুলো নাম হলো তুমি তোমরা জানো ডাইরেক্ট ট্যাক্সের एग्जांपल হচ্ছে ইনকাম ট্যাক্স মানে যেটা ডিরেক্ট নাম থেকে আসছে যে এটা সরাসরি যাকে দিতে হয় মানে হচ্ছে যে সরাসরি ট্যাক্সটা যার উপর করা হয় সেইটা এটা হচ্ছে ডাইরেক্ট মানে ইনকাম ট্যাক্স যদি আর করা হয় আমি আয় করি আমাকে ট্যাক্স দিতে হয় আমি আর কোনো একটা সেটা শিফট করা বা বাস্তব করার প্রশ্ন নেই আর ভ্যাট হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স পোস্টাল রেস্টুরেন্টের উপর যে ভ্যাট বা ট্যাক্স আরোপ করা হয় বা টিপি আরোপ করা হয় সেগুলো তারা নিজেরা দেয় কনজিউমার উপর শিফট করে দেয় এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স সেগুলো ইনডিরেক্ট ট্যাক্স ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটা এক্সাম্পল বললাম যে ইনকাম ট্যাক্স তাহলে ট্যাক্সের ইমপ্যাক্ট এবং ইনসিডেন্ট দুটো একই ভ্যালু ট্যাক্স আরোপ করা হয়েছে ব্যক্তির উপর দ্বিতীয় হচ্ছে তাকে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইনডিরেক্ট ইমপ্যাক্ট হচ্ছে প্রোডিউসার বা সেলার আর ইনসিডেন্ট হচ্ছে কনজিউমার ডিরেক্ট ট্যাক্সের ডেফিনিশন হচ্ছে এরকম এই ট্যাক্সের ইমপ্যাক্ট এবং ইনসিডেন্ট দুটো সেই পার্সনকে বিয়ার দিতে হয় সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর যখন দুটো ভিন্ন হয় তো এগুলো যদি পাবলিক ফাইন্যান্সের যে জায়গাটা আছে সেখানে একটু সহজ হয় তো এখানে নেক্সট যে টেকনিক আছে সেটা হচ্ছে এগুলো সেম আগে যেটা আমরা যেটা আলোচনা করেছি সেটা এখানে আবার আমাদের যে মানে অ্যানালাইসিস ছিল তাদের ইকোনমিক অ্যানালাইসিস আছে হায়ার বিজনেস গ্রাফ কিভাবে এ বি
তাহলে দুটো বিন্দু একই বিন্দু বি পয়েন্টটা কমন বিন্দু কিন্তু বি পয়েন্টে ইউটিলিটি বা স্যাটিসফ্যাকশন সেম আর এ এবং সি পয়েন্টে হচ্ছে ইউটিলিটি বা স্যাটিসফ্যাকশন সেম না কারণ একটা সি পয়েন্টে দুটো মনোটোনিক বেশি আছে অথবা একটা মনোটোনিক বেশি আছে। নাম্বার 4 এটা আমরা এখন আলোচনা করলাম। দেখো এখানে সেই জিনিসটা আছে যেটা আমরা বললাম আরেকটা সামারি করতে সেটা কখন করবে এখন যখন আমরা যাবো সেখানে কিছু বা এটা যেটা করেছে দেখতে পাচ্ছ নিচে ইউনিটগুলো সেম রেখেছে আমরা উপরে ইউনিটগুলো সেম রেখেছি নিচে মানে হচ্ছে x ওই যে কোয়ান্টিটি অফ পিজ্জা যেটা আছে বা x কোয়ান্টিটি যেটা আছে সেটা পরিমাণ সেম। দেখো এই জায়গাটা সেম রেখেছি আমরা তখন কি করেছি এটা সেম রেখেছি স্যার একই কথা মনে আছে না এই ডিসটেন্সটা সেম রেখেছি তাহলে তুমি কম্পেয়ার কিভাবে করবে এটা রেখেছি এটা সেম একই ডিসটেন্স আর এটা সেম জায়গাতে এই মানগুলো রেখেছি যেমন এটা সময় হচ্ছে এটা মাত্র 1 যে যে y হচ্ছে 6 যে যে x হচ্ছে 1 x তো এখানে নাই এখানে পিজ্জা যে যে পিজ্জা সেই যে কোয়ান্টিটি অফ পিজ্জা আর হচ্ছে সেই যে কোয়ান্টিটি অফ পেপসি ওই যে 8 14 3 এগুলো হাইপোথেটিক্যাল ভালো যে জানা বেশি নেই তাহলে এখানে কোয়ান্টিটি হচ্ছে in different terms are convex to the origin or more in one তাহলে এর মানে হচ্ছে তুমি যদি একটা কমোডিটি এজ কনজিউমার একটা কমোডিটি কনজাম্পশন বাড়াও আর একটা কমোডিটি কনজাম্পশন একই হারে কমাবে না আর কোনো কমাতে পারবে না হয় কোনটা বেশি হারে কমাতে হবে কোনটা চেয়ে কম হারে কমাতে হবে কোনটা চেয়ে বেশি হারে কমাতে হবে তাহলে এটা কেন হয় কারণ হচ্ছে ডিফারেন্স কার্ভ স্লোপ এই ডিফারেন্স কার্ভ স্লোপ তো বলা হয় মার্জিনাল প্রিমিয়াম সাবস্টিটিউশন নামগুলো থেকে এটা ডেফিনিশনগুলো দিতে আসে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন সাবস্টিটিউশন মানে হচ্ছে আমরা কত কথা বলছি এই যে মানে বলে পেন আর পেন্সিল এটা যে হারে পেনকে পেন্সিল দ্বারা সাবস্টিটিউট করা হয় এটা মানে একবার পেন ইউজ করলে কয়টা পেন্সিল লাগে এরকম কিছু একটা তো এখানে আছে একটা পেন্সিল জন্য কয়টা পিজা লাগে বা একটা পিজার জন্য কয়টা পেন্সিল লাগে এই কথা তো তাহলে মার্জিনাল সাবস্টিটিউশন হচ্ছে the rate at which one commodity is substituted for another যার মানে the commodity Pepsi is substituted for pizza যেখানে সাবস্টিটিউট করা হয় পেপসি একটার জন্য কোনো সময় পিজা দিতে লাগে কোনো সময় অর্ধেক লাগে কোনো সময় দিতে লাগে এই যে একটার জন্য অন্যটা কম বেশি লাগা এটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের ভ্যারিয়েশন কে ইন্ডিকেট করে অথবা ডিমিনিশিং কে ইন্ডিকেট করে যেটা আমরা বলছি এভারেজ হচ্ছে ডিমিনিশিং এভারেজ সবসময় কমে যাচ্ছে যত তুমি ওদিক থেকে এদিকে আসছো ততই মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কমে যাচ্ছে এভারেজ কমছে সেটা কিভাবে বুঝবো এভারেজ হচ্ছে ঢাল কমে যাচ্ছে আর ঢাল কমে যাচ্ছে যেটা বুঝে আরো সুন্দর আছে যারা ঢালের ডেফিনিশন জানো ঢাল কত বেশি এই যে আমরা একটা জানতে হবে না এই যে এটা হচ্ছে একটা পাহাড় মনে করো এটা আরেকটা পাহাড় তার মধ্যে কোনটা ঢাল ঢাল কোনটা এটা তাহলে এখানে এই জায়গাটা বেশি না এই জায়গাটা বেশি তো সিম্পল এটা হচ্ছে এখানে ঢাল বেশি এখানে হচ্ছে ঢাল কম
আমাদের লাগবে হচ্ছে এরকম একটা কনজিউমার্স, তখন এখানে লিখেছে কনজিউমার্স লিমিটেড। তো এখানে লেখা আছে কনজিউমার্স অপটিমাম, একই কথা। একজন কনজিউমার কিভাবে ডিসিশন নেয়, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছায় কনজিউমার্স ভোক্তা যে ভারসাম্য বাংলা যেটাকে বলা হয়। ভোক্তা ভারসাম্য যেটা একজন ভোক্তা, আমি একটি কনজিউমার হলে আমি কিভাবে ভারসাম্যে পৌঁছাই, মানে আমার ভারসাম্যটা কিভাবে আসে সেটা। তো কনজিউমার অপটিমাম বা কনজিউমার ইকুইলিব্রিয়ামের জন্য আমি দুটো জিনিস লাগে। ভোক্তা ভারসাম্যের জন্য একটা হচ্ছে ভোক্তা বাজেট লাগে, আরেকটা হচ্ছে ভোক্তা প্রেফারেন্স। মানে আমি আজ ভোক্তা যখন বাজারে যাই, পেপসি এবং পিজে কিনতে যখন বাজারে যাই, তখন আমার কাছে দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে কেনার জন্য বাজার, এই যে যখন পেপসি পিজা একটা বা যেগুলো এগুলা ক্রয় করার জন্য বাজারের প্রয়োজন। আর হচ্ছে প্রেফারেন্স আমরা পেয়েছি, যে কনজিউমার প্রেফারেন্স, যে একটা কোয়ালিটি ছিল কনজিউমার প্রেফার হায়ার ডিফারেন্স কাম প্রেফার টু লোয়ার, মানে ওটা হচ্ছে প্রেফারেন্স। মানে কনজিউমার প্রেফারেন্স মানে কি, মানে পছন্দ যেটা বলা হয়। মানে কনজিউমারের পছন্দ যেটা আমরা আসলে দেখেছি যে এই পেপসি এবং পিজা অথবা এক্স এবং ওয়াই, এখানে বিভিন্ন কম্বিনেশন আছে, চাইলে সেখানে পছন্দ করতে পারে, চাইলে এখানে যেখানে যেখানে সেখানে পারে। কিন্তু এটা দিস ইজ কনস্ট্রেইনড বাই লিমিটেড বাই কি না বাজেট। আমরা সেখানে এই কিনতে আর এগুলো কিনতে কম্বিনেশন গুলো চয়েস করতে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে বাজেট। তাহলে কনজিউমার একটা বাজেট সেখানে প্রয়োজন। আর এই বাজেট দেখানোর জন্য তাহলে যদি আগে মতো এই যে একটা ডিমান্ড আছে, একটা সাপ্লাই আছে, আর তারপরে সেখানে একটা ইকুইলিব্রিয়াম দ্বারা বায়ার এবং সেলার বা কনজিউমার এই প্রোডিউসার এবং বায়ার সেখানে বাই তাদের রেসপেক্টিভ ডিমান্ড এবং সাপ্লাই কাপের ইন্টারেকশনের মাধ্যমে দাম নির্ধারণ করছে। তাহলে এখানে আমরা সেরকম কিছু একটা লাগবে, যে কনজিউমার ইকুইলিব্রিয়ামের জন্য কনজিউমারদের যেমন বাজেট লাগবে, যেমন এতক্ষণ যেগুলো আলোচনা করেছি প্রেফারেন্সের শিডিউল বা প্রেফারেন্সের যে বিষয়গুলো সেগুলো সেখানে লাগবে। ইনফ্লুয়েন্সে আসবে প্রেফারেন্সকে রিফ্লেক্ট করা হয়, ডিফারেন্স লাগবে না। প্রেফারেন্স মানে হচ্ছে পছন্দ, এই কোনটা বেশি, এটা বা কোন জায়গায় যাবে সেটা। এখন সেখানে যেটা দরকার আরেকটা সাইডে, সেটা হচ্ছে বাজেট। প্রেফারেন্সের জন্য বাজেট লাগে, সে চাইলে হঠাৎ করে আমি বললাম যে সে বাজেট পেপসি কিনতে, পিজা কিনতে, এখানে আছে পেপসি, এখানে আছে পিজা, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, আর বললাম সে এখানে কিনতে, এখানে কোথায় কিনতে, এটার জন্য বাজেট চাই, বাজেট কনজিউমারের বাজেট দরকার। বাজেটের যে কনসেপ্টটা আছে সেটা এখানে খুব সিম্পল করে আছে, অসুবিধা নেই। যেমন আমরা যদি বলি যে 1000 টাকা আছে কনজিউমারের কাছে, আমি এখানে বলি যে একটা এক্সাম্পল দিয়ে স্পিডটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1000 টাকা আছে আমাদের, যে কোনো সব বাজারে আছে যে পেপসি এবং পিজা কিনতে। আমি 1000 টাকাতে চাইলে পেপসি 500 টাকা 200 টাকা পিজা দিতে পারি, এটা টাকার মূল্য। অথবা ইউনিট হিসেবে যদি বলি পেপসি যদি 50 টাকা করে পার কেজি, তাহলে আমি 20 কেজি পেপসি দিতে পারি, পিজা দেব, এটা আমাদের একটা অপশন ছিল। ডিফারেন্সটা যদি এখানে সেট করেন তাহলে এটা হচ্ছে একটাই ইউনিট, যদি এখানে সেট করেন
ওয়াই কিনতে পারে। ওয়াই কিনতে পারে। এটা একটা বা দুটো কম্বিনেশন করব, দুটো কম্বিনেশন দুটো বান্ডাল করব, একটা বান্ডাল 0 এক 20 আর হচ্ছে 10 0। এখন আমরা আরেকটা কম্বিনেশন হতে পারে, দেখো এখানে আরো অনেকগুলো কম্বিনেশন হতে পারে, যে একটা কম্বিনেশন হতে পারে মনে করো 40 কিলো, হ্যাঁ 40 কিলো ফোন আসছে না? এটা এটা 10 আর 5 40 40 হলো কত একটা বিষয়, এটা সর্বনিম্ন মিষ্টি দিতে পারি একটা জায়গায় কি আমাদের যেটা বলবো না 20টা জায়গায় মান করলে সেই 10টা কিনে x থেকে 10টা। তবে এখানে আমরা প্রাইস জানি, প্রাইস আমরা এখানে জানি p of x হচ্ছে 50, p of y হচ্ছে 100। তাহলে এটা একটা কম্বিনেশন হচ্ছে মনে করো আমরা বলছি 20 0, এখানে বলছি 0 10। এই যে x এবং y এর ভ্যালুগুলো পাচ্ছি। এখন আরেকটা কম্বিনেশন কি হতে পারে, আমরা 10 প্লাস 5 10 হলে মানে এটা 500 আর হলে 5 থেকে 500 5। এরকম অনেকগুলো কম্বিনেশন আছে। তাহলে তুমি যদি বাজেট, এই যে বাজেটের যে কম্বিনেশন গুলো পাচ্ছ, মানে কোনটা কি পরিমাণ কিনবে সেটা আমরা এই ডিজিটাল কাপ আর বিভিন্ন পাচ্ছি কম্বিনেশন। এখন এরপরে এর এক্সট্রা কস্ট হিসেবে আমরা এটা আমরা বাজেট, তাহলে এর কস্ট হচ্ছে 20 কে যদি আমরা আমাদের যে গুণ করি সেটা হচ্ছে 1000 আর এখানে 0, এখানে আছে 10 যদি 10 দিয়ে গুণ করলে আমরা 1000, এখানে দুটো যোগ করলে সেটা 1000। তাহলে এই মানটা কিভাবে পাচ্ছি, দেখো 10 গুণ কি 10 হচ্ছে এটা আমরা কিভাবে পাচ্ছি, যে এখানে এই কম্বিনেশনটা কিভাবে পাচ্ছি, এটা হচ্ছে 10 হচ্ছে কি 10 হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ, অথবা আমরা এটা লিখব px x py into y। এর মানে কি, px হচ্ছে 50, x হচ্ছে ইউনিট অফ x that is 10 plus py হচ্ছে 100 আর হচ্ছে 5। তাহলে কত হলো, এটা হচ্ছে আসলে লাইন ইকুয়েশন। তাহলে আমরা এখানে যে এটা আমরা জানি না, এখানে যে তুমি যখন বাজারে যাবে তখন কিন্তু তুমি ইকুয়েশন করবে যে আমার একটা প্রাইস কত কোয়ান্টিটি পাচ্ছি দেন এটা যোগ করবে, এই ইকুয়েশন তুমি আমি জানি না, কিন্তু আমরা এটা হিসাব করছি। তুমি যখন বাজারে যাবে যে দুটো একটা নিয়ে আসো তখন তুমি এটা হিসাব করবে, এটা জানি না সেটা নেসেসারি না, কিন্তু এটাই আমরা হিসাব করছি যে যদি আমরা এটা জানি না ইকুয়েশনটা এরকম হয়। কিন্তু বাজারে যখন যাই 5 কেজি আলু 2 কেজি 5 কেজি আলু 2 টাকা, দেন 2 কেজি কপালা 2 টাকা, দেন যদি আর তিনটা কমিউনিটি থাকে দেন আরেকটা যদি আর কিছু হবে তো বাজারটা আমরা অ্যাবজর্ব করি আর শেষ করি। তাহলে এটা হচ্ছে বাজার লাইন ইকুয়েশন। আমরা যেটা বলছি এখানে কনসেপ্টটা হচ্ছে বাজার কনস্ট্রেইন আর বাজার লাইন। বাজার লাইন বা বাজার কনস্ট্রেইন, এটা হচ্ছে সেই বাজার লাইনটা কনজিউমার। তাহলে এখানে হচ্ছে এই যে px কত, px হচ্ছে 50 আর এটা হচ্ছে 20 প্লাস 0 এদিকে হচ্ছে কত, এটা কত 100, তাহলে সমান ইকুয়াল টু 510 সেই প্রসেস। এরপর আরেকটা পয়েন্ট ছিল, তাহলে এটা হচ্ছে বাজার ইকুয়েশন px x py into y equal to m। m কে বলা হয় বাজেট, যে বাজেট দেয় আর কি দেখছে, আর m কে আমরা বলে দিতে থাকবো px into x দিয়ে py into y দিয়ে। তো এটা জানতে হবে সেটা কোনো মানে আবশ্যকতা নেই যে বাজেট লাইন ইকুয়েশন তোমাকে জানতে হবে, কিন্তু আমাদের কনসেপ্ট আলাদা। তাহলে এই ইকুয়েশন px into x py into y equal to m, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার যে আমরা কিভাবে জানি px into x py into y equal to m, এটা যে লিনিয়ার কিভাবে জানি, এখানে এক কোণটা পাওয়ার এক হবে স্কয়ার আর py
ইজিলি লিখতে পারবো এই যে এই ফরম্যাটে লিখতে যাবে না আমরা জানতে হবে শুধুমাত্র এই ইকুয়েশনে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট এই জিনিসটা জানলে আমরা এই ফরম্যাটে সেটা ইজিলি লিখতে পারবো তাহলে যদি ব্যবহার x ডিপেন্ডেন্ট আমরা এই ইকুয়েশনে এটা লিখতে পারবো তাহলে এটাকে আমরা গ্রাফিক্যালি মানে দেখতে চাচ্ছি যেটা এখানে প্রথম দিকে এই চ্যাপ্টারে ছিল বাজেট কনস্ট্রেন্ট দেখতে পাচ্ছি আমরা তাহলে কনস্ট্রেন্ট হচ্ছে সীমা বাধা তাহলে বাজেট কনস্ট্রেন্ট আমরা বলেছি যে বাজেট কনস্ট্রেন্ট হচ্ছে এস অথবা একটা বাজেট কনস্ট্রেন্ট আসলে কি M বাজেট কনস্ট্রেন্ট M gives us a limit or restriction that we can spend for buying commodities মানে কনজাম্পশন বা মানে কমোডিটি বাই করার জন্য বাজারের উপর যে রেস্ট্রিকশন বা বাজারের উপর যে লিমিট ইম্পোজ করা হয় সেটা হচ্ছে বাজার কনস্ট্রেন্ট তার মানে যে 1000 টাকা সেটা হচ্ছে বাজার কনস্ট্রেন্ট আসলে এটা হচ্ছে বাজার আমরা বলি বাজার এখানে হচ্ছে বাজার কনস্ট্রেন্ট বাজারের সাথে আরেকটা কনস্ট্রেন্ট যুক্ত করে সেটাকে লিমিট করছে কনস্ট্রেন্ট হচ্ছে সেটা আমরা সেটা তো বাজার কনস্ট্রেন্ট ডিফাইন্স দ্য লিমিটস অফ দ্য কনজাম্পশন বান্ডলস যেটা আমরা একটু বলেছি যে 10টা মানে 10টা এক্স কমোডিটি আমরা কনজাম্পশন করতে পারবো 100 টাকা করে তাহলে আমরা বাজার শেষ হয়ে যাবে আমি চাই না সেখানে 10টা থেকে হঠাৎ করে 15টা এটা সম্ভব না তাই এটাই হচ্ছে সেজন্য না বাজার কনস্ট্রেন্ট যে আমার একটা লিমিট বা লিমিটেশন বা কনস্ট্রেন্ট এখানে আছে সো পিপল কনসিউম লেস দ্যাট এখন এটা আসো এখন আমি তো এখানে পুরোটা অ্যাবজর্ব দেখিয়েছি কনজাম্পশন এক্সপেন্ডিচার দেখিয়েছি আমাদের যখন টাকা দেওয়া হয় তোমাদের যখন দেওয়া হয় ধরো সুন্দর করে করে আসলে যখন 1000 টাকা দেওয়া হয় শুরু করতে গেলে 5 টাকা দিয়ে দিবা 10 টাকা 10 টাকা চলে না 20 টাকা লিখে আমরা আর 20 টাকা আমার আর জমি যাব সেখানে বা সে যদি আরেকটু বেশি এক্সট্রা প্যাকেজ হয় বলতে ঠিক আছে তখন আমরা 50 টাকা দেওয়া তাহলে সে এটা আর কষ্ট করবে না সে এখানে 920 টাকা খরচ করে 5,000 করে নিয়ে তাহলে চাই আমাদের আমরা যেটা বলেছি হচ্ছে চাইলে আমি বাজারে পুরো অংশ খরচ করতে পারি চাইলে তার থেকে কম খরচ করতে পারি এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট 1000 টাকা তো যেহেতু তার ইনকাম লিমিটেড সেজন্য সেখানে বাজারে একটা কনস্ট্যান্ট আছে এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি বাজার কনস্ট্যান্ট shows the various combinations of goods that consumer can afford given his income or her income and prices of the goods এটা আমরা অলরেডি দেখেছি যারা বাজার কনস্ট্যান্ট এর মাধ্যমে কি করেছে সে কতটুকু x এবং y দিতে পারে সেটা সে নির্ধারণ করতে পারে যখন ওই কমোডিটির প্রাইসটা দেয়া থাকে ভোক্তার ইনকাম দেয়া থাকে দুটো জিনিস থাকে ইনকাম দেয়া আছে and due to একটা আর প্রাইস আমরা একটা ধরছি 50 y 100 যখন প্রাইস দেয়া মানে তুমি যখন দেয়া মানে হচ্ছে প্রাইস যখন জানো কমোডিটি দুটো কমোডিটি যখন প্রাইস জানো আর আপনার যখন ইনকামটা আছে মানে 500 টাকা যেটা আছে তখন তুমি বাজার কনস্ট্যান্ট কি করবে কি কি কিনতে পারবে কি পরিমাণে সেটা আমরা জানতে পারি সেটাই বলা হচ্ছে বাজার কনস্ট্যান্ট shows are different baskets of combinations of commodities that the consumer can buy using his or her income and price of the commodities are known and when the price of the commodities are known. So এই সেম জিনিস এখানে দেখা হয়েছে দেখো আমরা যেটা বলছি সেটাই সেম জিনিসটা দেখানো হচ্ছে এখানে অ্যামাউন্ট আমরা প্রাইস ইউনিটটা দেখি নি একটা ইউনিটটা একটু দেখি নি দেখো এখানে সেই বাজার সেমে নাম্বার অফ পিজাস এরা বলেছে এটা
কি আছে মানে পিজে পেছাল পেপসি পেপসি নাম্বার পিজ আছে তাহলে এখানে হচ্ছে 0 পেপসি আর এখানে হচ্ছে 100 তাহলে প্রত্যেক দাম হচ্ছে 10 টাকা দামটা কত বলা হয়েছে স্পেন্ডিং অন পেপসি তাহলে পেপসিতে 0 এটা তো পরিমাণ সংখ্যা কত হবে আর এটা যেহেতু 0 তাহলে এটা প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করছে এটা হচ্ছে 2 টাকা করেছে এটা হচ্ছে 10 টাকা করেছে তো 10 টাকা 10 10 $1000 তারপরে এটা 2 টাকা করে ধরো 50 × 2 100 আর এটা হচ্ছে 90 × 10 9 সেম এখানে 100 প্লাস 10 এভাবে সবগুলো করে এখানে 1000 টাকা 1000 যে পরিমাণ বাজেট আছে তখন সেটাকে আরো একটু করে দিতে হবে তাহলে এখানে budget constraint any point on the budget constraint line indicates the consumer's consumption of trade goods তাহলে বাজেট এখন আমরা বাজেট কনস্ট্রেইন বলেছি বাজেট কনস্ট্রেইন কিন্তু আমরা এর উপর ডায়াগ্রামে আঁকতে চাই x y একটা বাজেট কনস্ট্রেইন লাইন আঁকতে চাই তাহলে এটা কি দেখাবে আমরা একটু ডেফিনিশন করেছি যে বাজেট কনস্ট্রেইন depicts the combinations of bundles that the consumer can afford using the income and prices of the companies তাহলে বাজেট কনস্ট্রেইন হচ্ছে আসলে এরকম একটা লাইন এখন আমরা একটু যেটা বলছি y px x py y এখান থেকে চাইলে আমরা সহজে এই কোশ্চেনের ভাগটা বের করতে পারি ঠিক আছে এর প্রয়োজন নেই এটাকে আমরা ধরে নিই বাজেট কনস্ট্রেইন কি হবে আমরা আগে एग्जांपल এখানে অ্যাপ্লাই করি যে y কত ছিল তখন একটাতে y ছিল হচ্ছে ধরো এটা বা p y কত ছিল তখন 50 পরে তো px ছিল হচ্ছে 100 তাহলে py হচ্ছে 50 এখানে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে y এর কনজাম্পশন তো 50 যদি হয় তাহলে 20 টাকা হবে আর এটা হচ্ছে x নোট করতেছি x এর এটা হচ্ছে কি 100 মিনিট 100 হলে 10 টাকা এটা হচ্ছে একটা তাহলে এটা হচ্ছে কি 10 গুণ এটা কি 20 জি এটা নোট করে x এর পরিমাণ আর y হচ্ছে 20 আর এটা হচ্ছে 10 হচ্ছে x এর পরিমাণ করতেছি এছাড়া আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি তখন তোমাদের মনে আছে তাহলে এই পয়েন্টগুলো নিয়ে যে লেখা হচ্ছে সেটাকে বলা হয় বাজেট কনস্ট্রেইন যেটা আমরা একটু দেখেছি তাহলে এখন কনজিউমার যে কাজটা করতে পারে সে চাইলে এই লাইনের উপর যে কোনো কম্বিনেশনস অফ x এন্ড y সে চাইলে পছন্দ করতে পারে এই লাইনের উপর আবার আমার উপরে যদি ভাঙা হয় যে যখন 1000 টাকা দিয়েছে সে বুঝে না এখানে কিনে এটা আমরা বললাম ওই নিচে চাইলে সে খরচ করতে পারে অনেক টাকা পয়সা 100 টাকা থেকে কিছু মাল থেকে টাকা নিয়ে নিচ্ছে বুঝতে হতে পারে তাহলে আমি চাইলে এটা করতে পারি এর নিচেও করতে পারি তাহলে এটা পেয়েছি কনজিউমারের বাজেট সলভ করার কাল্পনিক কল্পনা কনজিউমার ক্যান গো বিয়ন্ড দ্যাট লাইন সো এই যদি আমরা বাজেট কনস্ট্রেইন এর সাথে তাহলে এটা হচ্ছে কনজিউমারের বাজেট আর তার হচ্ছে কনজিউমারের প্রেফারেন্স তাহলে যেখানে বাজেটের সাথে প্রেফারেন্স কম্বিনেশনটা হবে সেখানে কোনো কনজিউমার ইনক্লুডেড তো কনজিউমার ইনক্লুডেড লেখা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের সেই স্কেলিং তাহলে এটা হচ্ছে আমাদের বাজেট লাইন এখন মনে করো এটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্স কার্ভ এটা আরেকটা ইনফ্লুয়েন্স কার্ভ এটা আরেকটা ইনফ্লুয়েন্স কার্ভ IC1 IC2 IC3 তাহলে এটা হচ্ছে M বাজেট লাইন px x plus py y তাহলে কনজিউমার চাইলে যে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে আরো নিচেও থাকতে পারে কিন্তু এখানে ইনক্লুডেড কোনটা হবে যেখানে তার বাজেটের সাথে রসলিটা হচ্ছে পছন্দের না আর এটা হচ্ছে আমার বাজেট আমার এটা হচ্ছে বাজেট এটা হচ্ছে আমার পছন্দ হচ্ছে যেগুলো করি সেগুলো কম্বিনেশন তাহলে আমরা কোথায় পছন্দ এখানে এখানে যদি থাকি দেখো অসুবিধা কি
আপনার এ বি সি ডি আমরা একটা ইউ আছে আমরা কোন পয়েন্টে আছি আমরা একটা আমরা জি আছে আমাদের কোন পয়েন্টে থাকলে ইউটিলিটি ম্যাক্সিমাম হবে বা অপটিমাল কোন পয়েন্টে থাকলে ইউটিলিটি ম্যাক্সিমাম হবে কোন পয়েন্টে এখানে কোন পয়েন্টে থাকলে ইউটিলিটি ম্যাক্সিমাম হবে ABC কোনটা ABC A কোনটা A B C এটাতে তিনটা হতে পারে আচ্ছা আর কোন পয়েন্টে থাকলে সেখানে ইউটিলিটি ম্যাক্সিমাম হবে কোন পয়েন্টে থাকলে ইউটিলিটি ম্যাক্সিমাম হবে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে পাঁচটা স্যার সিতে বলো সি হবে Lapan re. जी सर सारा सलमान कर ले सर सलमान सलमान सामने सर एकदम ऊपर শিখিনি স্যার আমরা ভালো আছি কেউ কি শুনতে আছে আছে কেউ কেউ আছে না আশেপাশে নাই না
তখন মাথায় আসছে তোমার জিতে বেশি দেখাচ্ছে আর না হলে ওর ওই ডিফারেন্সে আলাদা করে ওর আলাদা করে আসছে ওর মা বাবা পিটাইয়ে বড় করে দিতে মানে এক given বাজারে ABC হচ্ছে না বাজার স্যাটিসফাই করে হচ্ছে ABC তিনটা পয়েন্ট কিন্তু ABC হচ্ছে কোনটা নেবে ABC তিনটাতে বাজার হচ্ছে 1000 টাকা বা ফিক্স এই জন্য হচ্ছে আমরা বলছি হায়ার ডিফারেন্স কাজ এই দুটো প্রপার্টি তো বলেছি হায়ার ডিফারেন্স কাজ শোস হায়ার ডিগ্রি অথবা হায়ার ডিফারেন্স কাজ ব্র্যাকেট টু লোয়ার ABC এর মধ্যে BC তে দেখাচ্ছে ডিফারেন্স কাজ 2 ইন্ডিফারেন্স কার 1 তাহলে সেটা দিয়ে ইকুয়ালিটি কম যে কিনবে এর কাছে তার ইকুয়ালিটি কম দেখাচ্ছে কিন্তু এ তে দেখাচ্ছে ইকুয়ালিটি বেশি B এবং C থেকে এ তে ইকুয়ালিটি সমান B এবং C এর তুলনায় এ তে ইকুয়ালিটি সমান আর হায়ার ডিফারেন্স কার ফোর্স হায়ার ইকুয়ালিটি এটা বলছিলাম না তুমি এখানে যা করবে সবটা এটা অ্যাপ্লাই করবে মুখস্থ করে কোনো কিছু হবে না এই মানে আলাদা সেটা করে যে বাংলাদেশ আলাদা সেটা গুরুত্বপূর্ণ দেশ এই সমস্ত কথাটা কোনো ভ্যালু এইসব কিছু নাই এটা কোনো ক্লাস হবে তুমি আগে যা করে আসো সবাই এটা অ্যাপ্লাই করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা ওভারঅল ডিফারেন্স কার্ভ তার এখানে ডিফারেন্স কার্ভ হলো র্যাঙ্কিং কিরকম IC3 is greater than IC2 is greater than IC1 এটা হচ্ছে IC3 এটা সবচেয়ে বেশি ইউটিলিটি দেখায় এটা হচ্ছে IC2 এটা হচ্ছে IC1 তাহলে A পয়েন্টটা হচ্ছে IC2 আর B এবং C হচ্ছে IC1 তো C হচ্ছে কন্টিনিউয়াস ইকুইলিব্রিয়াম কন্টিনিউয়াস সাইডের B এবং C ও পছন্দ করতে পারে কিন্তু সাধারণত সে যদি রেশনাল কনসেপ্ট হয় তাহলে সে D এবং C পছন্দ করবে না কারণ তার ইকুইলিব্রিয়াম সেখানে কম U পারে সেটা ইকুইলিব্রিয়াম আর তো তাহলে C পয়েন্টে সেখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যাই বেশি করে ওতে আরেকটু ওরেট করা আছে সেটা আমরা যাচ্ছি না সেখানে এই জিনিসটা বলতে আছে যেখানে এই কন্ডিশন স্যাটিসফাই হয় সেখানে রিভার্স ইকুইলিব্রিয়াম হয় এটা আমরা অলরেডি বলেছি এটা হচ্ছে তোমার ইনভার্স কার্ভের স্লোপ আর এটা হচ্ছে কি এটা হচ্ছে বাজার মাইনাস স্লোপ অফ বাজার যখন যে পয়েন্টে লাইনের স্লোপ সমান বা ট্যানজেন্ট হয় ট্যানজেন্ট মানে আমরা এটা স্পষ্ট আমরা ক্লাসে আর সেটাই হচ্ছে কন্টিনিউয়াস ইকুইলিব্রিয়াম এই পয়েন্টটা তোমরা পাবে যেখানে প্রাইস রেশিও এটা কি রেশিও প্রাইসেস অথবা রেশিও the price of commodity X to price of commodity Y যেখানে প্রাইস রেশিওর সাথে ইনভার্স কার্ভের স্লোপ সমান হয় সেখানে হচ্ছে কন্টিনিউয়াস ইকুইলিব্রিয়াম প্রতীক হয় তার বাজার লাইনের যে স্লোপ আমরা বলছি এখানে কি হবে এই যে এখানে বাজার লাইনের স্লোপ এটা রেশিও আর ডিভাইডেড রেশিও dx dy এই এখান থেকে যদি আমরা এটা বের করি খুব সহজে আমরা এই বাজার লাইনের স্লোপটা আমরা বের করতে পারবো এখান থেকে এই যে লাইন আছে বাজার এখান থেকে চাইলে আমরা এই মানটা এখানে বের করতে পারবো কিভাবে ওই যে y mx c এই ফরম্যাটে যদি করি তাহলে এখানে এই স্লোপের মান
রাখেন